নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আবারও স্বাগত। আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা কি? রসায়ন, অর্থাৎ কেমিস্ট্রি। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে রসায়ন পড়ে কেরিয়ার গড়ার সুযোগ, কোন পথে সাফল্য মিলবে? প্রতিষ্ঠানের অধ্যাপকরা আজকে রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। কেমিস্ট্রি নিয়ে পড়াশোনার খুঁটিনাটি নিয়ে আলোচনা করব তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন রসায়ন বিভাগের প্রধান রাজদীপ দে এবং রয়েছেন অধ্যাপিকা পাপিয়া মজুমদার। আপনাদের অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমেই রসায়ন নিয়ে যখন প্রশ্ন উঠবে, আমি প্রথমে স্যারের কাছে যাব। স্যার, রসায়ন সাবজেক্টটাই এরকম যে একটা ভাস্ট জায়গা নিয়ে তৈরি করা হয় এবং রসায়ন খুবই একটা ক্যাচি সাবজেক্ট। তো আমি জানতে চাইবো যে ইউএসপি গুলো কি কি আছে, একটার পর একটা ইউএসপি কি কি কাজ করে? হ্যাঁ, নমস্কার। এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। তার কারণ হচ্ছে যে দেশের এবং রাজ্যের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়, যেগুলো কলেজগুলো, তাদের প্রত্যেকেই কেমিস্ট্রি আছে। তার কারণ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এটা হচ্ছে খুব কোর সাবজেক্ট ধরা হয়। তো তা সত্ত্বেও স্টুডেন্টরা কেন ইন্টারেস্টেড হবে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আসার, সেটা খুবই উল্লেখযোগ্য। বা তাদের প্যারেন্টসরা কেন চাইবেন যে না, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতেই যাক তাদের বাচ্চারা। তা এই ক্ষেত্রে আমি বলবো যে মূলত একটা ইউনিভার্সিটির দুটো দিক থাকে। একটা হচ্ছে ফ্যাকাল্টি অ্যাসেট, আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেট। এই ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেটের ক্ষেত্রে বলা চলে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যদিও খুব পুরনো ইউনিভার্সিটি নয়, তাহলেও বলবো এই কবছরে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি অনেকটা সাফল্যের পথ এগিয়ে চলেছে এবং তার ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি যথেষ্ট উন্নত হয়েছে। আমাদের ইউজি আর পিজির তো ল্যাব রয়েছে, এছাড়া আমাদের রিসার্চ ল্যাব রয়েছে। মূলত কেমিস্ট্রিটা আমরা জানি যে এটা হচ্ছে একটা ল্যাব ওরিয়েন্টেড সাবজেক্ট বা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড সাবজেক্ট। তো আমরা কি করি যে প্রথমেই আগে সিলেবাসটাকে তৈরি করা হয় হচ্ছে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড বা রিসার্চ ওরিয়েন্টেড করে। এর ছাড়া আরেকটা কি ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি দরকার, যেটা কিনা হচ্ছে ল্যাব ফেসিলিটি। তো ল্যাবটাকে কি করা হয়েছে, পুরোটাই স্টেট অফ আর্ট ফেসিলিটি দিয়ে ল্যাবটাকে তৈরি করা হয়েছে, যেখানে ওরা ইউজি পিজির সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ওখানে ওরা পেয়ে যায়, ওদেরকে কোনো জায়গায় যেতে হয় না। এছাড়া একটা স্পেকট্রোস্কোপি ল্যাব আছে আমাদের, যেটা সেন্ট্রাল ফেসিলিটি। সেই সেন্ট্রাল ফেসিলিটিতে গিয়ে সবাই, মানে নট অনলি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সেখানে যেতে পারে, বায়োটেকনোলজি স্টুডেন্টরা সেখানে, মাইক্রোবায়োলজি স্টুডেন্টরা সেখানে গিয়ে ইউভি, আইআর, ফ্লোরোমিটার, এই স্পেকট্রোস্কোপি গুলো তারা ওখানে করতে পারে। তো তাতে কি হয় যে সমস্ত জিনিস আন্ডার ওয়ান রুফ ওরা পেয়ে গেল, আন্ডার ওয়ান ফ্লোর ওরা পেয়ে গেল। এই একটা সুবিধে। আর একটা সুবিধা হচ্ছে গিয়ে কি, যেটা হচ্ছে ফ্যাকাল্টি অ্যাসেট। আমি যেটা বলছিলাম একটু আগে, যে ফ্যাকাল্টি অ্যাসেটটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমার বর্তমানে 9 জন ফ্যাকাল্টি আছেন আমার ডিপার্টমেন্টে। এই 9 জন ফ্যাকাল্টি প্রত্যেকেই তো পিএইচডি তো বটেই, এবং এছাড়াও এরা সমানভাবে তারা পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্সও রয়েছে, বিদেশে কারোর দেশে রয়েছে। এবং তারা মূলত, আপনি জেনে থাকবেন যে 3টি বিষয় থাকে আমাদের কেমিস্ট্রিতে। একটা হচ্ছে ইনঅর্গানিক, একটা অর্গানিক, একটা হচ্ছে ফিজিক্যাল। তো এই তিনটেরই সমান পারদর্শী ফ্যাকাল্টি আমার এখানে আছে। এবং তারা কি করেন যে তারা ক্লাসের পরেও রেমেডিয়াল ক্লাস বা কখনো ডাউট ক্লিয়ারিং ক্লাস নেওয়া হয়। এছাড়া যেটা করা হয় হচ্ছে কোনো সময় দেখা যায় যে তারা হয়তো কোনো অসুবিধায় প্রবলেমে পড়ছে, তখন তাদেরকে ল্যাবটাকে আলাদাভাবে করিয়ে দেওয়া হয়। এই ধরনের সমস্ত কাজ কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে করিয়ে দেওয়া হয়। এবং এইতে কি হয় যে একটা ফ্যাকাল্টি আর স্টুডেন্টের মধ্যে একটা 1-to-1 রেশিও একটা তৈরি হয়, যেটাতে কিনা ফ্যাকাল্টি এবং স্টুডেন্টরা দুজনেই খুব ইজি ফিল করে যে ফ্যাকাল্টিদের কাছে যেতে বা কোনো একটা জিনিস যদি সমস্যায় পড়ে তারা সেটাকে বুঝে নিতে তাদের কাছে সুবিধা হয়। এটা আমার মনে হয় একটা বড় ইউএসপি হওয়ার কারণ এই ইউনিভার্সিটিতে আসার পেছনে। একেবারে, অর্থাৎ যেটা একেবারে চিরন্তন পদ্ধতি, যে একজন ছাত্র এবং শিক্ষকের মধ্যে 1-to-1 তাদের মধ্যে সেই মেলবন্ধন যদি তৈরি হয়, তাহলে সেটা কিন্তু সব থেকে বড় ইউএসপি। আমি ম্যাডামের সঙ্গে একবার কথা বলবো, ম্যাডামের কাছ থেকে একবার জানতে চাইবো যে আপনি কি বলতে চাইছেন, মানে আপনার ইউএসপি সম্পর্কে আপনার কি ধারণা? হ্যাঁ, শুভ সকাল। আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হেড করি। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যেরকম স্যারও বললেন যে আমাদের ইউজি এবং পিজি প্রোগ্রাম দুটোই আছে। ইউজি প্রোগ্রাম হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে আমাদের অনেকগুলো কোর্স রান হয়। যেমন হচ্ছে আপনার বিবিএ জেনারেল কোর্স তো আছেই, তাছাড়া আছে হচ্ছে আপনার বিবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, বিবিএ ইন বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট, স্পোর্টস ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, যেগুলো এখন মানে ইন্ডাস্ট্রি ডিমান্ড করে। ইন্ডাস্ট্রিতে প্রচুর এরকম চাহিদা থাকে যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজমেন্টে যদি কেউ এরকম থাকে তাহলে তারা ইন্টার্নশিপের জন্য নেবেন এবং প্লেসমেন্টও দেবেন। সেরকম ভাবে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, তারপরে স্পোর্টস ম্যানেজমেন্ট, প্রত্যেকটাই কিন্তু হাইলি ডিমান্ডিং ইন দ্য মার্কেট। এছাড়া আমাদের পিজি কোর্সের মধ্যে এমবিএ কোর্সেস আছে। এমবিএ যেমন কোর এমবিএ আছে, যেটা এইচআর আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট,
ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে কোর MBA। তাছাড়া MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট আছে, MBA ইন স্পোর্টস ম্যানেজমেন্ট আছে। আমাদের কারিকুলামটাও এরকম ভাবে ডেভেলপ করা হয় যাতে একটি স্টুডেন্ট ইন্ডাস্ট্রি রেডি হতে পারে। ইন্ডাস্ট্রি রেডি হওয়া মানে তাদের ইন্ডাস্ট্রি কানেকশনটা আমরা বাড়াই। ওদের একটা এরকম কম্পালসারি ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকে। ইন্টার্নশিপ প্রোগ্রাম বলতে ইন্টার্নশিপে ওদের 3 মাসে একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম করতেই হয়, উইচ ইজ ম্যান্ডেটরি। ইন্টার্নশিপ করার পরে তারা আসে, প্রজেক্ট একটা সেমিনার দেয়, তারপরে তাদের ইন্টার্নশিপ রিপোর্ট সাবমিট করা হয়। সেরকম ভাবেই আমাদের একটা ফিনিশিং স্কুল আছে যেখানে ওরা সফট স্কিল প্রোগ্রাম শিখতে পারে। সফট স্কিল প্রোগ্রাম, কারণ অনেকেই অনেক ল্যাঙ্গুয়েজের স্কুল থেকে আসে, কেউ হয়তো বাংলায় খুব ভালো, কেউ হয়তো হিন্দিতে খুব ভালো, ইংলিশে হয়তো অতটা মানে তাদের দক্ষতা নেই। সেই হিসাবে তাদের কিন্তু পুরোপুরি ভাবে তৈরি করা, প্রেজেন্টেশন স্কিল তৈরি করা, ইন্টারভিউর জন্য মক ইন্টারভিউ তৈরি করা, সেটা কিন্তু ফিনিশিং স্কুল করে। আমাদের ক্যাম্পাস টু কানেক্ট যে প্রোগ্রাম আছে সেটা দিয়ে আমরা মানে সেটা করে থাকি। তাছাড়া আমাদের যেমন হেলথ কেয়ার ম্যানেজমেন্টও ইন্ডাস্ট্রি মানে আমাদের অনেক স্টুডেন্টরা আছে অনেক হসপিটালে, তারা টেকনো গ্লোবাল হসপিটাল, ILS হসপিটাল, এবার গভর্নমেন্ট হসপিটালেও তারা যাচ্ছে, ESI হসপিটাল। মানে আমরা পুরোপুরি প্রোগ্রামটা এমন ভাবে ডিজাইন করি যে এই 4 বছরের প্রোগ্রামে তারা যেন একদম ইন্ডাস্ট্রি রেডি হতে পারে। আর তাছাড়াও যেটা সত্যি কথা বলতে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি মানে ভগিনী নিবেদিতার আদর্শে আমরা কারিকুলামটা এমন ভাবে ডিজাইন করি যে তারা যেন একজন ভালো নাগরিকও হয়ে উঠতে পারে। সেটার বিষয়ে কিন্তু মানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং তাদের ডিপার্টমেন্টরা যথেষ্ট নজর দেন। কারণ আজকে পড়াশোনা করে তারা প্লেসমেন্ট পাবে সেটা তো নিশ্চয়ই পাবে। একটা স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করছে, সে ভালো করে প্লেসমেন্ট পাবে, কিন্তু তার পরবর্তী জীবনটাও যাতে সুরক্ষিত হয়, ভালো হয়, সেটার জন্য কিন্তু ডিপার্টমেন্ট যথেষ্ট চেষ্টা করেন। বেশ, অর্থাৎ বুঝতেই পারছেন যে SNU ইউনিভার্সিটির একটা বড় USP হচ্ছে একজন স্টুডেন্ট সে শুধুমাত্র জীবনে উন্নতি করবে বা জীবনের সর্বোচ্চ ধাপে গিয়ে পৌঁছাবে তা কিন্তু নয়, পাশাপাশি সে একজন ভালো নাগরিক তৈরি হবে, সেটাই কিন্তু এই ইউনিভার্সিটির মোটো। আমি একটু স্যারের সঙ্গে কথা বলতে চাইবো যে এই যে হায়ার স্টাডিজে তার মানে সেটাকে পারসিউ করবার ক্ষেত্রে আপনারা কি কি ভাবে স্টুডেন্টদের এনকারেজ করেন? আপনি কিছু বলছিলেন যে 1-to-1 ভ্যারিয়েশন, যেগুলো পাশাপাশি আর কি কি USP আছে যেগুলোর মাধ্যমে আপনারা মনে করেন যে একজন ছাত্রকে সঠিকভাবে গাইডেন্স দেওয়া যায় বা তার হায়ার স্টাডিজটাকে পারসিউ করা সম্ভব হয়? হ্যাঁ, একদমই। যেটা ম্যাডাম বললেন আমি সেই কথার সম্পূর্ণ সহমত করেই বলছি যে প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালো একজন নাগরিক তৈরি করা। সেটা তো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি সবসময় নজর দিচ্ছেই। তাছাড়াও যেটা করা হয়, আমি যেটা প্রথমে বললাম যে ল্যাব ওরিয়েন্টেড সাবজেক্ট কেমিস্ট্রি, তো আমাদের ল্যাবের ওপর জোরটা অনেক বেশি পড়ে। এবং এছাড়াও কি করা হয় যে আমাদের একটি ইন্টার্নশিপের প্রোগ্রাম, যেটা ম্যাডামও বললেন ম্যাডামের ক্যারিকুলার মধ্যেও আছে, এটা আমাদেরও করা হয়। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপের জন্য পাঠানো হয়, যেমন ধরুন IIT গুলোতে, IIT কানপুর, IIT খড়গপুর, NIT বা কাল্টিভেশন অফ সায়েন্স কাছাকাছির মধ্যে বোস ইনস্টিটিউট, বিভিন্ন জায়গায় নামি দামি জায়গাগুলোতে। সেখানে গিয়ে তারা কি করে, তারা ওই ইন্টার্নশিপের সময় তারা জানতে পারে যে উন্নত ল্যাবে গেলে বা উন্নত পরিষেবা পেলে কিরকম ভাবে কাজ করতে হয় বা ওই এনভায়রনমেন্টটা কিরকম হয়, এটা কিন্তু আমাদের ক্যারিকুলার মধ্যেই রেখে দেওয়া আছে। তার ফলে কি হচ্ছে যে তারা শুধু পুঁথিগত যে পঠন পাঠনগুলো করছে ইউনিভার্সিটিতে, সেটার সাথে সাথে তারা কি করছে যে তারা ইন্টার্নশিপ গুলো করতে পারছে। তার ফলে তারা যখন এর পরবর্তীকালে বাইরে যাচ্ছে, বা সেটা বিদেশেই হোক বা আউট অফ স্টেটেই হোক, যেমন আমাদের স্টুডেন্টরা যখন জ্যাম ক্লিয়ার করছে, জ্যাম ক্লিয়ার করে তারা IIT বিভিন্ন জায়গায় মাস্টার্স করতে যাচ্ছে, তখন গিয়ে তারা খুব সহজেই সেই সমস্ত ল্যাবেতে নিজেদেরকে কোপ আপ করতে পারছে। এবং আমাদের পরবর্তীকালে যখন অ্যালামনির মিট হয় বা হয়, তখন এসে তখন যখন বলে যে স্যার এগুলো তো আমরা ইন্টার্নশিপের সময় আমরা এগুলো দেখেছি বা এগুলো আমরা জেনেছি, তখন আমাদের মনে হয় যে হ্যাঁ, এটাই হচ্ছে বড় সাফল্য আমাদের, যে তারা নতুন জায়গায় গিয়ে, সেটা বিদেশেও হতে পারে, আমাদের যেমন স্কলাররাও বিদেশে বিভিন্ন জায়গায় যেমন স্পেনে যায় বা জার্মানিতে যাচ্ছে, তারা গিয়েও যখন ওই সমস্ত ল্যাবে কাজ করছে, তখন তাদের কাছে কিন্তু কোনো নতুন ব্যাপার লাগছে না, তারা কিন্তু সহজেই সেই জায়গাটা সম্বন্ধে কোপ আপ করতে পারছে। সুতরাং হায়ার স্টাডিজের পক্ষে তাদের অটোমেটিক্যালি একটা মোটিভেশন চলে আসে যে তারা হায়ার স্টাডিজের দিকে যাবে। এবার সবাই তো হায়ার স্টাডিজের জন্য রিসার্চ করবে এরকম নয়। কেউ যদি চায় যে আমি ইন্ডাস্ট্রিতে যাবো, কেউ যদি চায় যে আমি রিসার্চ করবো না, ঠিক আছে, আমি আরেকটা তো অপশন রয়েছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। তো সেই জন্য
জন্য আমরা কি করি যে কিছু কিছু সেগুলো আমরা ইন দ্য মিন টাইম যখন ক্যারিকুলা চলে তখন আমরা বিভিন্ন সময় আমাদের মিটিং বা বিভিন্ন রকম কাউন্সিলিং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে স্টুডেন্টরা কোন দিকে তারা যেতে চাইছে। যদি তারা ইন্ডাস্ট্রির দিকে মোটিভেটেড থাকে দেখি, তখন তো আমরা কি করি, আমরা যেমন টিসিজি লাইফ সায়েন্স আছে বা হলদিয়া পেট্রোকেম আছে বা ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালস আছে, এই সমস্ত জায়গায় আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হয় বছরের বিভিন্ন সময়, এবং সেই সমস্ত জায়গায় তারা ইন্টার্নশিপ করে তারপরে গিয়ে, এবং সেই ইন্টার্নশিপ করার সঙ্গে সঙ্গে তারা কি জানতে পারছে, তারা জানতে পারছে ইন্ডাস্ট্রির ব্যাপারটা কিরকম বা কিভাবে সেখানে কাজকর্মগুলো করতে হচ্ছে। এগুলোরও একটা বড় ইম্প্যাক্ট আমাদের পড়ে, এবং তার ফলে তারা কি করছে, তারা ইন্ডাস্ট্রিতে যে যাচ্ছে সেই ইন্ডাস্ট্রিতে গিয়েও কিন্তু তারা নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন ভাবে তারা মিশে যেতে পারে। সেখানে কিন্তু কোনো রকম অসুবিধার মধ্যে তাদের পড়তে হয় না। এটা একটা বড় দিক বলে আমার মনে হয়। বেশ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইন্টার্নশিপ করুক বা রিসার্চ করুক, সেক্ষেত্রে কিন্তু একটা ছাত্র সে যখন তার কলেজ থেকে, তার ইউনিভার্সিটি থেকে প্রিপেয়ার হয়ে যায় বা সে তার ব্যাকআপটা নিয়ে যেতে পারে, তাহলে তার পরবর্তী পদক্ষেপটা নেওয়াটা অনেক ক্ষেত্রে সহজসাধ্য হয়ে যায়। ম্যাডামের কাছে একটু শুনতে চাইবো যে আপনি কোনটা প্রেফার করছেন, যে রিসার্চ নাকি ইন্ডাস্ট্রি, এই যে ইন্টার্নশিপ, কোনটা আপনার মনে হয় যে কোনটা বেশি গ্রহণযোগ্য? এইটা বেসিক্যালি স্টুডেন্টের উপরেই নির্ভর করে। মানে আমি যেরকম বললাম যে আমাদের ম্যানেজমেন্টে যারা বিবিএ পড়ছে তারা অনেকেই আছে, বিবিএ করার পরে তারা বলে যে আমরা ম্যাডাম চাকরি করব, চাকরি করার পরে 4-5 বছর আমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরে আমরা তারপরে পিজি প্রোগ্রামে যাব, মানে এমবিএ প্রোগ্রামে যাব। আবার অনেকে আছে যারা ডাইরেক্টলি বিবিএ করার পরে এমবিএ করে, তারা ভাবে যে আমরা রিসার্চে যাব, তারা পিএইচডির জন্য এনরোল করে এবং পরবর্তীকালে তারা রিসার্চ নিয়ে মানে এগিয়ে যায়। তো পুরোটাই কি মেধার উপর ভিত্তি করে নাকি এটা স্টুডেন্টের নিজের চাহিদার উপর? না, মেধার উপরে নির্ভর করে, কিন্তু অনেক স্টুডেন্ট দেখা যায় যে তারা হয়তো আন্ডার গ্রাজুয়েশন লেভেলে খুব ভালো করতে পারলো না, কিন্তু তাদের রিসার্চের কিন্তু ইন্টারেস্ট আছে, তখন একটা এন্ট্রান্স পরীক্ষা নিয়ে তারা এমবিএ তে যেতেই পারে। যদি এন্ট্রান্স পরীক্ষায় তারা ক্লিয়ার করে তাহলে তারা এমবিএ তে পড়লো, পড়ার পরে তারা পিএইচডি পদক্ষেপটা নিতে পারে। কিন্তু ইউজি লেভেলেও আমরা কিন্তু রিসার্চের জন্য যথেষ্ট এনকারেজ করি, মোটিভেট করি স্টুডেন্টদের। আমাদের নিজস্ব ডিপার্টমেন্টেই আমরা একটা ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউ জার্নাল লঞ্চ করেছি। এটা সত্যি খুব প্রেস্টিজিয়াস একটা জার্নাল, যেটা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি লঞ্চ করলো। এই কিছুদিন আগেই আমাদের এই লঞ্চ সেরিমনিটা ছিল। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট মানে স্কুল অফ বিজনেস থেকে প্রথম এই জার্নালটা লঞ্চ হলো। বাহ। আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সও আমাদের ডিপার্টমেন্টে হয়েছে, যেখানে আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে, যেখানে ফ্যাকাল্টিরা অ্যাজ আ মেন্টর ওদেরকে হেল্প করেছে যে কিভাবে একটা রিসার্চ পেপার লিখতে হয়, কিভাবে ইন্টারন্যাশনাল কনফারেন্সে বা ন্যাশনাল কনফারেন্সে পার্টিসিপেট করতে হয়। যেমন আমাদের একজন ফ্যাকাল্টির সাথে কিছুজন স্টুডেন্ট আমাদের কিছু বিজনেস স্কুলে পার্টিসিপেট করেছে এবং বেস্ট পেপার অ্যাওয়ার্ডও পেয়েছে। এবার এটা তাতে কি হয়, অন্যান্য স্টুডেন্টরাও প্রচন্ড এনকারেজ হয় যে আমরাও ম্যাডাম রিসার্চ পেপার লিখবো, আমরাও কনফারেন্সে পার্টিসিপেট করব। কারণ পরবর্তীকালে তারা যখন এমবিএ করতে যাচ্ছে বা হয়তো পিএইচডির জন্যও যাচ্ছে, তাদের কিন্তু এই সার্টিফিকেটস, এই জার্নালে পার্টিসিপেশন গুলো ডেফিনেটলি একটা পয়েন্ট ক্যারি করে। তো আমরা মোটামুটি ডিপার্টমেন্টের মধ্যে প্রচুর সেমিনার রাখি, প্রচুর ওয়ার্কশপ রাখি, স্কিল বেসড ট্রেনিং রাখি, যাতে কি স্টুডেন্টরা মানে যেরকম ভাবে ওরা কারিকুলামটা ফলো করছে সেরকম ভাবেই এইগুলোও যাতে পার্টিসিপেট করে। তাহলে কি ইন্ডাস্ট্রি রেডিনেস প্রোগ্রামটাও হবে, প্লাস ওদের রিসার্চের দিকে একটা অ্যালাইনমেন্টও তৈরি হয়। বেশ, অর্থাৎ আমরা মোটামুটি যারা কেমিস্ট্রি সম্পর্কে জানি তারা কিন্তু একটু জানি যে রিসার্চ পেপার লিখবার ক্ষেত্রে কিন্তু একজন স্টুডেন্ট অনেক বেশি নানান রকম স্ট্রাগল ফেস করে, এবং সেজন্য যে সেমিনারের কথা ম্যাডাম বললেন বা যেগুলো একটার পর একটা ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছে, তো তার ক্ষেত্রে একজন স্টুডেন্টের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা সহজসাধ্য হয়ে যায়, এবং এসএনইউ হয়তো সেই গাইডেন্সটা, সেই সাহায্যটাই একটা স্টুডেন্টকে করে। স্যারের কাছে একটু জানতে চাইবো যে প্লেসমেন্টের ইস্যুগুলো একটু বলুন, মানে প্লেসমেন্টের পদ্ধতিগুলো কি? হ্যাঁ, প্লেসমেন্টের এখানে একটি মূলত আমাদের একটা সেন্ট্রাল প্লেসমেন্ট সেল আছে। সেই প্লেসমেন্ট সেলেতে তো সেখান থেকে তো আমরা বিভিন্ন রকম জায়গাকার প্লেসমেন্ট সম্বন্ধে জানতে পারি। এছাড়াও আমাদের নিজস্ব পরিচিতি অনুযায়ী যেরকম বিভিন্ন ফ্যাকাল্টি বা যেখানে তাদের পরিচিতি জায়গাগুলোতে তারা যখন ইন্টার্নশিপ করতে যায় বা ইন্ডাস্ট্রি ভিজিট করতে যায়, এবং আইআইসি আমাদের একটা সেল রয়েছে, সেই সেলের মাধ্যমেও আমরা বিভিন্ন জায়গায় বুট ক্যাম্প, বিভিন্ন জায়গায় বুট ক্যাম্প করানো হয় বা কোনো কোনো জায়গায় ইন্ডাস্ট্রি ভিজিটেও যাওয়া হয়। তো সেই সমস্ত জায়গায় তখন যখন আমরা দেখি
কি যে তারা তাদের যখন তারা আবার প্লেসমেন্টের জন্য আসে আমাদের ইউনিভার্সিটিতে বা তখন ওদের যখন ভ্যাকেন্সি তৈরি হয় তখন দেখা যায় যে তাদের মেধা অনুযায়ী বা তাদের সারা বছরের ক্যারিকুলাম অনুযায়ী তারা যেরকম ভাবে পারফর্ম করে সেই অনুযায়ী তাদেরকে প্লেসমেন্ট করানো হয়। যেটা আগেও বললাম যে আমাদের স্টুডেন্টরা বর্তমানে বিভিন্ন সম্মানীয় জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠিত জায়গায় অলরেডি রয়েছে, যেমন হলদিয়া পেট্রোকেম বা বার্জার পেইন্টস বা ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালস বা টিসিজি লাইফ সায়েন্সের মতো ভালো ভালো জায়গাতে, উল্লেখযোগ্য জায়গাতে তারা প্লেসমেন্ট পেয়েছে। এছাড়া যারা পড়াশোনা করতে যাচ্ছে যেমন আইআইটি এনআইটিতেও তারা স্কোর করতে পারছে। অর্থাৎ দেখাই যাচ্ছে যে একটা স্টুডেন্টের মেধা এবং অধ্যবসায় এই দুটো যেমন একটা স্টুডেন্টের মধ্যে থাকা দরকার, তার পাশাপাশি তাদের শিক্ষকের সহযোগিতা, শিক্ষকের পাশে থাকা, এটা সত্যি ভীষণ জরুরি এবং এসএডিও সেই জিনিসটাকেই প্রোভাইড করছে। একটা ব্রেকের পর ফিরছি। বিষয়টা কি এবং এই বিষয়টা সম্পর্কে একটু ব্রিফ শুনবো। হ্যাঁ, আইআইসি সেল হচ্ছে প্রথমত এটা হচ্ছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আইআইসি একটা সেল রয়েছে, তার সঙ্গে এবার প্রত্যেক ইনস্টিটিউটের একটি করে আইআইসি সেল থাকে এবং সেখানকার যদিও আমি অ্যাসিস্ট্যান্ট কনভেনারও সেই সেলের, এবং সেই সম্পর্কে কি করা হয় যে সেখান থেকে এই সেলের মাধ্যমে বিভিন্ন রকম এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম বা বিভিন্ন রকম ইনকিউবেশন প্রোগ্রাম, এই সমস্ত প্রোগ্রামগুলোতে স্টুডেন্টদেরকে মোটিভেট করানো হয় বা স্টুডেন্টদেরকে এই সম্বন্ধে পরিচিত করানো হয়, যাতে কিনা স্টুডেন্টরা এই সমস্ত সেলের মাধ্যমে যাতে এরা বিভিন্ন রকম স্কুলে গিয়ে বুট ক্যাম্প করানো, বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম করানো, এইগুলো হচ্ছে আইআইসির মেন লক্ষ্য। এবং সেখান থেকে কি করা হয় যে স্টুডেন্টরা প্রথম থেকেই তারা জানতে পারে যে কিভাবে অন্যান্য জায়গায় গিয়ে এই ধরনের প্রোগ্রাম করতে হয় বা এই প্রোগ্রামের কি কি সাফল্য আসে সেগুলো ওখান থেকে খুব সহজেই জানা যায় আমার মনে হয়। বেশ, আমি ম্যাডামের কাছ থেকে এবার একটু ডিটেলটা জানবো। এটা হচ্ছে আইআইসি হচ্ছে, এটার পুরো কথাটা হচ্ছে ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল। এটা এআইসিটি, যেহেতু এসএনইউ হচ্ছে এআইসিটির আন্ডারে, তো এআইসিটির অনুমোদনে এই ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল খোলা হয়। তো এটার মানে উদ্দেশ্য হচ্ছে, যেমন স্যার বললেন, যে এন্টারপ্রেনারশিপ যে এনভায়রনমেন্টটা, এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেমটা, এইটা পুরো ইউনিভার্সিটির মধ্যে ডেভেলপ করা। অনেকেই আছেন যারা হয়তো, অনেক স্টুডেন্ট যারা হয়তো চাকরির দিকে যেতে চাইছে না, যেমন স্যার বললেন স্যার রসায়ন বিভাগের, তো অনেক স্টুডেন্ট এমন আছে যে যারা ভালো প্রজেক্ট তৈরি করছে এবং সেটাকে নিয়ে এগিয়ে গিয়ে একটা স্টার্ট আপ খুলতে চায়। তো ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিল অ্যান্ড দেয়ার ইনকিউবেশন সেল এইটাকে এগিয়ে নিয়ে গিয়ে তাদেরকে স্টার্ট আপ খোলানোর জন্য হেল্প করতে পারে। তো ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিলে অনেক রকম প্রোগ্রাম থাকে, যেরকম মিনিস্ট্রি অফ এডুকেশনের কিছু অ্যাসাইন্ড প্রোগ্রাম থাকে যেটা আইআইসি সেলকে করতেই হয়, সেটা একটা কমপ্লায়েন্স। সেরকমই কিছু ক্যালেন্ডার অ্যাক্টিভিটি থাকে, আর কিছু সেলফ ড্রিভেন অ্যাক্টিভিটি থাকে যেটা ইউনিভার্সিটি সব স্টুডেন্টদের জন্যই করে। যে এটা একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট একটা প্রোগ্রাম, যেখানে কিভাবে একটা এন্টারপ্রেনার হতে পারে। তাছাড়াও বলি, এখানে একটা আইপিআর সেলও আছে, যেটাকে বলি আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। যে কোনো প্রজেক্ট করার পরেই, মানে আইডিয়া স্টেজেই সেটাকে পেটেন্ট করতে হয় বা কপিরাইট নিতে হয়। তো কিভাবে প্রসেসটা করব, কিভাবে আমরা এগিয়ে যাব, এই পুরো জিনিসটা কিন্তু আইআইসি সেলের মাধ্যম দিয়ে আমরা করতে পারি। বেশ, এবার একটু জেনে নেব স্কলারশিপ সম্পর্কে একটু জানতে হবে, কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপটা একটা বড় ভূমিকা পালন করে। একটু স্কলারশিপের ডিটেলস জানবো। স্কলারশিপ হচ্ছে মূলত যে সমস্ত স্কলারশিপগুলো গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয় সেগুলো তো সবই স্টুডেন্টরা নিতে পারে এখানে। এছাড়াও যেটা ইউনিভার্সিটির নিজস্ব কিছু স্কলারশিপ আছে, যেমন চ্যান্সেলর্স মেরিট স্কলারশিপ, ট্যালেন্ট স্কলারশিপ, বিভিন্ন রকম স্কলারশিপ আছে যেগুলো কিনা মেধার ভিত্তিতে স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয় এবং সেই মেধার ভিত্তিতে তারা যেরকম 10+2-তে, আমাদের এখানে একটি সিস্টেম আছে, 10+2-তে মোটামুটি 55% নম্বর পেলে তারা এলিজিবল হয় হচ্ছে সিস্টেমে ইউনিভার্সিটিতে পড়ার জন্য। এবং তারপরে একটা এসএনইউ ইটি বলে একটা পরীক্ষা হয় যেটা এন্ট্রান্স টেস্ট। সেই এন্ট্রান্স টেস্টে তারা যখন উত্তীর্ণ হয় তারপরে একটা ইন্টারভিউ এর মাধ্যমে এখানে প্রসেসটা হচ্ছে এইভাবে তারা আসতে পারে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ডিপার্টমেন্টে। এবং এই এন্ট্রান্স টেস্টটা থ্রু আউট দ্য ইউনিভার্সিটি হয়, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন রকম ভাবে তারা পরিচালনা করে। এরপরে যেটা ঘটে যে সেটা হচ্ছে যে এই মেধার উপর ভিত্তি করে তারা কিছু স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে এবং স্কলারশিপটা অ্যাপ্লাই করলে তাদের পঠন পাঠনে যেমন সুবিধা হয়, এছাড়াও তাদের এটা একটা অবশ্যই একটা বড় গর্বের ব্যাপার যে তারা একটা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে। এটা তারা পরবর্তীকালে বিভিন্ন জায়গায় সিভিতে বা বিভিন্ন জায়গায় সেটাকে দেখাতে পারে এবং দেখিয়ে সেই স্কলারশিপ গুলোর নিতে পারে আর কি। আচ্ছা, আমি খুব সংক্ষেপে জানবো, সময় একদম কম। আপনারা সিলেবাস রিভিউ এটা কিভাবে করেন?
সিলেবাস রিভিউ বলতে হচ্ছে প্রথমত আমাদের বিওএস করানো হয়, সিলেবাসকে প্রতি বছরে একবার বা দুবার তো করানো হয় যখন যেরকম প্রয়োজন হয়, যেটা আমি প্রথমেই বললাম যে রিসার্চ ওরিয়েন্টেড বা আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড সিলেবাস তৈরি করা হয়েছে এবং সেই সিলেবাসের মধ্যে দেখা গেল যে হয়তো কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন এবং তার জন্য বোর্ড অফ স্টাডিজ আছে। বোর্ড অফ স্টাডিজের মেম্বাররা আমাদের বিভিন্ন অন্যান্য ইউনিভার্সিটি থেকে এক্সটার্নাল এক্সপার্ট আছেন, তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তাদেরকে আবার ডাকা হয় এবং সেই বোর্ড অফ স্টাডিজের মাধ্যমে ইউনিভার্সিটির কোনো একটা যদি সিলেবাসের পরিবর্তন করানো হয় সেটাকে পরিবর্তন করিয়ে সেই সমসাময়িক যেটা প্রয়োজনীয় বা যেটা উপযোগী সিলেবাস হবে সেই সিলেবাসটাকে তৈরি করা হয়, যাতে কিনা যেটা স্টুডেন্ট ফেভার্ড হয় সবসময়। এটাই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ডিটেলস কি হবে? ইনফ্রাস্ট্রাকচারের বলতে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আমাদের যেটা বললাম যে ল্যাব ওরিয়েন্টেড ইনফ্রাস্ট্রাকচার, ল্যাবের সমস্ত কিছু। এছাড়া যেটা হচ্ছে রিসার্চ করতে গেলে যে সবসময় সমস্ত কিছু ইউনিভার্সিটিতে পাওয়া যায় তা নয়, তার ক্ষেত্রে কি করা আমাদের বিভিন্ন রকম কোলাবোরেশন করা আছে। কোলাবোরেশন কি রকম ভাবে না, বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন ইনস্টিটিউটের সাথে, যেমন আইআইটি গুলোর সাথে, কাল্টিভেশন অফ সায়েন্স, যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এদের সাথে সমস্ত রকম কোলাবোরেশন করা রয়েছে এবং তাতে কি হয় যে তারা গিয়ে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো বা যে সমস্ত এক্সপেরিমেন্ট গুলো তারা এখানে করতে পারছে না তারা ওখানে করতে পারে, বা সেক্ষেত্রে কিছু কিছু হায়ারিং সার্ভিস এখন চালু হয়েছে, সেগুলো ইউনিভার্সিটি প্রচুর পরিমাণে আমাদের সাপোর্ট করে যে এই হায়ারিং সার্ভিসগুলো নিয়ে তাদের যেন কোনোভাবে যেন তাদের রিসার্চ যেন বিঘ্নিত না হয়, সেই ব্যাপারগুলোকে সবসময় জোর দেওয়া হয়। তার ফলে কি হয়েছে, যখন যে কোনো জিনিস প্রয়োজন লাগে, যে কোনো রিসার্চ ল্যাবের বা ইউজি পিজি লেভেলেও যদি কিছু প্রয়োজন লাগে, কোনো স্টুডেন্টের যদি রিসার্চ সম্বন্ধে কোনো রকম প্রয়োজনীয়তা থাকে, সে গিয়ে ওই প্রফেসরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এছাড়া মাঝে মাঝেই আমরা ভিজিটিং প্রফেসর বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে আমরা সেমিনার করাই, মাসে একটা বা দুটো করে বিভিন্ন সময় হয়, তারা বিভিন্ন রকম ক্লাস নেন। তারা এসে যখন ওই সমস্ত ইউনিভার্সিটির পড়াশুনো, ওই সমস্ত ইউনিভার্সিটির রিসার্চ সম্বন্ধে আমাদের স্টুডেন্টদেরকে এনরিচ করেন, তখন স্টুডেন্টরাও অনেক বেশি লাভবান হয় এবং তারা পরবর্তীকালে যদি সেই সমস্ত প্রফেসরের কাছে পড়াশোনা করার বা রিসার্চ করার যদি তারা মনে করে, তো তারা সেখানে ইন্টারেস্ট দেখায় এবং সেখানে সেই ল্যাবে গিয়ে তারা কাজও করে আসতে পারে। এই ধরনের একটা যোগাযোগ সূত্র তৈরি করা হয় আর কি। বেশ, মানে এটা ইনফ্রাস্ট্রাকচার আমি ডিটেলসটাই শুনলাম এবং একটা খুব ছোট্ট প্রশ্ন, যে প্রফেশনাল গ্রোথ, একটা স্টুডেন্টের প্রফেশনাল গ্রোথের ক্ষেত্রে আপনারা সাধারণ যে কোর্স বা সাধারণ যে পদ্ধতিতে পড়াশোনা হয় তার পাশাপাশি আর কি কি এক্সট্রা বেনিফিটস আছে? এক্সট্রা বেনিফিট বলতে যেটা করা হয় সেটা হচ্ছে যে প্রফেশনাল, এখন আমাদের কিছু সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে, যে সার্টিফিকেট কোর্সগুলো ধরুন কোনো ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ডেফিনেটলি, এবার স্টুডেন্টরা যদি মনে করে যে সেই সার্টিফিকেট কোর্সগুলো করবে এবং নট অনলি কেমিস্ট্রি রিলেটেড, সেই যদি চায় যে তার একটু ফার্মাসি পড়ার ইচ্ছে হচ্ছে, সে ফার্মাসিউটিক্যাল সায়েন্সে বা ম্যাডামদের ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে তার যদি জানার ইচ্ছে থাকে, তাহলে সেই সমস্ত সার্টিফিকেট কোর্সগুলো, সেগুলো 3 মাস 6 মাসের সার্টিফিকেট কোর্স চালু হয়েছে, সেই সার্টিফিকেট কোর্সগুলো তারা করতে পারে এবং সেই সার্টিফিকেট কোর্সগুলো করার পরে তারা সেই সার্টিফিকেটগুলোকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও যেটা আরেকটা ইউজি পিজি বা পিএইচডির পাশাপাশি যেটা এখন নতুন শুরু হতে চলেছে সিস্টেম নিবেদিতাতে, সেটা হচ্ছে যে সান্ধ্যকালীন কোর্স, যেটা ইভিনিং কোর্স বলা হয়, এবং যারা জব করেন, যে সমস্ত স্টুডেন্টরা বা যে সমস্ত মানুষজন বাইরে জব করেন, তারা সকালে সময় দিতে পারেন না, তারা কি করেন, তারা রাত্রির বেলায় সেই সমস্ত কোর্সগুলো করার সুযোগ পাবেন। সেটা তো দীর্ঘায়িত হবেই, কিন্তু আজকের মতো সময় একেবারেই শেষ। আমরা কথা বললাম এসআইনিউ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির দুজন অধ্যাপক ছিলেন আমাদের সঙ্গে, ইপসিতা ঘটক, এইচওডি অফ ম্যানেজমেন্ট, এবং ডক্টর রাজদীপ দে, এইচওডি অফ কেমিস্ট্রি। আজকের মতো আলোচনা এই পর্যন্তই।